প্রিয় বন্ধুরা, আজকে একটা দারুণ স্টক নিয়ে কথা বলবো। ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরের স্টকটা কি? স্টকটার নাম জানার আগে প্রথম যে ঘটনা বলার, এফএমসিজি সেক্টরের ডিমান্ড কিন্তু বছরে 365 দিনই রয়েছে। অর্থাৎ এই স্টকগুলো বা এই সেক্টরের সমস্ত স্টক কিন্তু হাই ভ্যালুয়েশনে। এই মুহূর্তে এমন একটা সেক্টরে এমন একটা স্টক নিয়ে কথা বলতে চলেছি। স্টকটা কিন্তু যে কাজকর্ম কি করে, বিজনেসটা বলবো, ফান্ডামেন্টাল বলবো, এর কি অপরচুনিটি রয়েছে সেটা বলবো, কি কি ধরনের থ্রেট রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। সবকিছু বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। যারা নতুন হয়েছে সাবস্ক্রাইব করে রেখো, পূর্ণদের অজস্র লাইক কমেন্টে মুগ্ধ করে আমাকে। অসংখ্য ধন্যবাদ, তাদের উৎসাহে কিন্তু আমার পথ চলায় যতটুকু এগোতে পারছি। সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে চলেছি। ভিডিওর যে বক্তব্য রয়েছে, প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল। এমন কি সেক্টরে এমন কি স্টকটার বেসিক্যালি কাজকর্ম করছে সেটা হচ্ছে ডাইভার্সিফাই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার পোর্টফোলিও কোম্পানি। এটার মানেটা কি? এমনই ধরনের কোম্পানি যে কোম্পানি এফএম সেক্টরের সমস্ত বিষয় রয়েছে, হেলথ কেয়ারের মধ্যে রয়েছে, হোম কেয়ারে রয়েছে, পার্সোনাল কেয়ারে রয়েছে, বেভারেজের উপর কাজ করছে। এদের কাজকর্মগুলো স্পেশালি যেভাবে করছে, তারা হচ্ছে বড় বড় কোম্পানিগুলোর থেকে কন্ট্রাক্ট নিচ্ছে, সেই অনুযায়ী সে কাজগুলো করছে এবং প্রচুর বড় বড় কোম্পানির সঙ্গে এটা টাই আপ রয়েছে, যেমন নেসলে কোম্পানি, ডাবর কোম্পানি, আইটিসি কোম্পানি, টাটা কনজিউমার কোম্পানি, সমস্ত ব্রিটানিয়া কোম্পানি, ইউনিলিভার কোম্পানি, বাটা কোম্পানি, এই বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে তাদের টাই আপ রয়েছে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে এদের কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে হিউজ। কারণ কোয়ালিটি খারাপ হলে কিন্তু বন্ধুরা ক্লায়েন্টরা কেউ থাকবে না। বহু বছর ধরে ক্লায়েন্টরা কিন্তু সঙ্গে রয়ে গেছে। কোম্পানিটা বেসিক্যালি কি করছে, রোবাস্ট ম্যানুফ্যাকচারিং এবং ক্যাপাসিটি রয়েছে কোম্পানিটার এগোনোর মতো অসম্ভব ভালোভাবে। কোম্পানির হাই প্রোফাইল সব ক্লায়েন্টের গুলো কথা বললাম, এদের সঙ্গে লং টার্ম এদের কিন্তু সম্পর্ক রয়ে গেছে। শুধু তাই নয়, এদের কোয়ালিটি কমপ্লায়েন্সের ব্যাপার যেটা বলছিলাম, সেক্ষেত্রে কিন্তু আইএসও কিংবা যেটাকে বলা হয় FASSI বা HACCP, এই ধরনের সমস্ত ক্রেডেনশিয়ালিটি গুলো কিন্তু রয়েছে কোম্পানি ইনোভেশনের ব্যাপারে প্রচুরভাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করে চলেছে। টোটাল রেভিনিউর 5% বেশি কিন্তু এরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর কাজ করছে। কোম্পানির হিউজ রয়েছে গ্রোথ, 50-র বেশি প্রোডাক্ট কিন্তু এরা লঞ্চ করেছে এবং 15টার বেশি পেটেন্ট কিন্তু এরা নিয়ে রেখে দিয়েছে। তা কোম্পানিটা কি নাম? হিন্দুস্তান ফুডস। ভেরি ভেরি ইন্টারেস্টিং এ কোম্পানির দুর্দান্ত এগিয়ে চলেছে। কোম্পানির অনেকগুলো পজিটিভনেস রয়েছে। এই মুহূর্তে কোম্পানি যদি বলি, কিছু নেগেটিভনেসও ব্যাপার রয়ে গেছে। যেরকম প্রথম যদি বলি সেটা হচ্ছে ক্লায়েন্ট কনসেন্ট্রেশন। যে সমস্ত ক্লায়েন্টগুলো রয়েছে ম্যাক্সিমাম রেভিনিউ তাদের আসছে কিন্তু সেই সবগুলো ক্লায়েন্ট থেকে। ফলে যদি কোনো ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এদের একটা নেগেটিভিটি যে পয়েন্ট সেটা বলবো মার্জিন ভোলাটিলিটি হচ্ছে ইনপুট কস্টের উপর। অর্থাৎ এর যে ইনপুট কস্ট, যেটা যে সমস্ত প্রসেসগুলো কিনছে, যে র মেটেরিয়ালগুলো কিনছে, সেই র মেটেরিয়ালের দামগুলো যদি চেঞ্জ হয়, আলটিমেটলি তার একটা ইম্প্যাক্ট কিন্তু এর মধ্যে পড়ছে। যেরকম আমরা দেখলাম Q2 2023 সালে যে র মেটেরিয়াল যেগুলো কেনা হয়েছিল সেগুলো কিন্তু দাম বেড়ে যাওয়ার কারণে তার একটা ইম্প্যাক্ট কিন্তু কোম্পানির উপর পড়েছে। এবারে আসবো খুব ইন্টারেস্টিং পয়েন্টের দিকে, সেগুলো হচ্ছে কোম্পানি অপরচুনিটি কি কি রয়েছে, অর্থাৎ এই কোম্পানির সুযোগ সুবিধা কি কি দিতে চলেছে, কোন সুযোগ থাকার কারণের জন্য কোম্পানিতে হিউজ লেভেলের ফিউচারে একটা বুম আসতে পারে। তার প্রধান কারণ হচ্ছে এই কোম্পানি বেসিক্যালি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস উপর কাজকর্ম করে। কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসে প্রফিটেবিলিটি লেভেল কিন্তু হিউজ থাকে। একটা বড় লেভেল কিন্তু এই কোম্পানি আসছে D2C লেভেল। D2C লেভেলে কিন্তু রাইজ হতে চলেছে, বাড়তে চলেছে এবং তার একটা কিন্তু ইম্প্যাক্ট এই ধরনের কোম্পানিগুলো ক্ষেত্রে পড়বে। যেটা বলবো হেলথ এবং ওয়েলনেস, এর উপরে যে OTC ওভার ট্রাক কাউন্টার যেগুলো রয়ে গেছে, সেখান থেকে যে সমস্ত ওষুধগুলো দেওয়া যেতে পারে, যেমন ডিসপ্রিন বা আদার যে সমস্তগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধাগুলো বাড়তে পারে। ফলে এইগুলো একটা বড় স্কোপ তৈরি করে দেবে। 3 নাম্বার, এছাড়া আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এরা কিন্তু নিজের গন্ডি থেকে বাইরে বেরিয়ে ভার্টিক্যাল স্ট্রেংথের উপর কাজ করছে। ভার্টিক্যাল স্ট্রেংথ বলতে যেরকম প্রধান ঘটনা বলবো আইসক্রিম রিলেটেড কাজগুলো তাদের ডিমান্ড বাড়াচ্ছে, ফলে এই লাইনটায় ওরা যুক্ত হয়েছে। সেকেন্ড, যুক্ত হচ্ছে এরা আরো অন্যান্য যেরকম কনস্ট্রাকশন ব্যাপারে যুক্ত রয়েছে। তাছাড়া কি রয়েছে, পার্সোনাল কেয়ারে বেশ কিছু প্রোডাক্ট এরা কিন্তু নিয়ে এসছে। এইগুলো আলটিমেটলি কোম্পানিটাকে অনেক পজিটিভ জায়গা দেখাতে পারে। সেকেন্ড যে পয়েন্ট সেটা বলবো প্রোডাক্ট অ্যান্ড জিওপলিটিক্যাল এক্সপ্যানশন। অর্থাৎ এই কোম্পানিটা আলটিমেটলি নিজেদের দেশ ছেড়ে বাইরের মাটিতে পা দিচ্ছে। যেরকম আমরা যেটা বলছি সাউথ ইস্ট এশিয়াতে কিন্তু প্রচুরভাবে এগোচ্ছে এবং নট অনলি দ্যাট, মিডল ইস্টেও কিন্তু 12 থেকে 15% এদের রেভিনিউ কিন্তু জেনারেট করছে এবং ইন ফিউচারে এরা কিন্তু ওই দিকেও মুভ করবে। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, এদের আরেকটা বড় সুযোগ তৈরি করে দিচ্ছে সেটা হচ্ছে ই-কমার্স এরা কিন্তু পা রেখেছে। অর্থাৎ ই-কমার্স মানে অনলাইনে সমস্ত কিছু মোবাইলের মাধ্যমে তোমরা যে কোনো সময় আপনারা অর্ডার দিলে সেসব বস্তু
হাতের কাছে চলে আসবে, সেই ই কমার্সের ব্যাপারে এরা কিন্তু কাজ করছে এবং ডিজিটাল চ্যানেল বেশ কিছু খুলেছে। মানে এইগুলো এদেরকে কিন্তু ভবিষ্যতে যারা প্রজেকশন বলছে 40 to 50% সেলসকে বাড়িয়ে দিচ্ছে এটা। 4 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি এবং ইকো ফ্রেন্ডলি। এরা কিন্তু আস্তে আস্তে গ্রিন সাইডের ব্যাপারে ইম্প্যাক্ট ফেলছে, অর্থাৎ প্রায় 25% ওদের যে প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে সেটা কিন্তু অর্গানিক জিনিসে কাজ করছে, অর্থাৎ অর্গানিক ভাবে তৈরি করা বস্তুর দিকে কনসেন্ট্রেশন করছে। এইগুলো একটা পজিটিভ সাইড। তৈরি তো শুনে নিলাম পজিটিভ সাইডটা, এবারে থ্রেট কি কি থাকতে পারে। এদের ডোমেস্টিক ও ইন্টারন্যাশনালি কম্পিটিশনের মাধ্যমে যেতে হয়। কি কি কম্পিটিশন? বড় বড় কোম্পানিগুলো যেগুলো রয়েছে তাদের সঙ্গে একটা কম্পিটিশন হচ্ছে, এবং বিদেশি যে কোম্পানিগুলো ইন্টারন্যাশনালি তাদের সঙ্গেও কিন্তু বেশ কিছু কম্পিটিশন হচ্ছে। নট অনলি দ্যাট, অ্যাসেট লাইট রাইভালস যে কোম্পানি, অ্যাসেট লাইট বলতে ছোট ছোট ক্ষুদ্র যে সমস্ত ব্যবসায়ীগুলো আছে তাদের সঙ্গেও কিন্তু একে কম্পিট করতে হচ্ছে। এটা একটা ভয়ের ব্যাপার, এটা একটা চিন্তা। যেটা বলবো সেটা হচ্ছে সাবস্টিটিউট রিস্ক, অর্থাৎ এই প্রোডাক্টের অন্য কোনো সাবস্টিটিউশন যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটার ডিমান্ডটা কমে যেতে পারে। জাস্ট ফর এক্সাম্পল নেসলের কথা যদি বলি বা বাটা কোম্পানির কথা বলি, যে শুগুলো অর্ডার দিয়েছে এদেরকে প্রোডাকশন গুলো করে দেওয়ার জন্য, যদি আলটিমেট সেই শুয়ের ডিমান্ড কমে যায় তাহলে কিন্তু এদের ওই পার্টিকুলার কোম্পানি থেকে রেভিনিউ আসাটা কমে যাবে। এছাড়া আরেকটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে রেগুলেটরি চেঞ্জেস। FSSAI বা FSSAI বলে যে কোম্পানি, যে ওদের অ্যাক্রেডিটেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে যারা ফুড অ্যাসোসিয়েশনের উপর কাজকর্ম করে, স্ট্যান্ডার্ডটাকে দেখে। এই FSSAI-দের যদি কখনো কোনো কারণে রেগুলেশন চেঞ্জ হয় আলটিমেটলি তার ইম্প্যাক্ট কিন্তু কোম্পানির উপর পড়ে। এছাড়া আরেকটা ব্যাপার বলবো সেটা হচ্ছে র মেটেরিয়ালের দাম বা ইনফ্লেশন যদি থেকে থাকে বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এর উপরে একটা বড় ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়ে যায়। এবারে আসছি যেটা শুনেছে খুব ইন্টারেস্টিং হচ্ছে প্রজেকশন। কোম্পানির প্রজেকশন কি কি আসতে পারে। প্রজেকশনের মধ্যে একটা বিষয় মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে অ্যানালিস্ট, তারা এই কোম্পানি যে প্রজেকশন গুলো করছে, খুব ইন্টারেস্টিং প্রজেকশন রিপোর্ট। তারা প্রজেকশন রিপোর্টের মধ্যে বলছে এস্টিমেটেড আর্নিং গ্রোথ থাকবে 32% পার ইয়ার, এবং যদি দেখা যায় রেভিনিউ গ্রোথ আসবে 21% রেভিনিউ গ্রোথ আসবে। ইপিএস আর্নিং পার শেয়ার এক্সপেক্ট করছে এরা 30% রেটে কিন্তু গ্রোথ আসার ওভার নেক্সট 3 বছরের জন্য, এবং রিটার্ন অন ইকুইটি এটাকে এরা ফোরকাস্ট করছে 16.9%। তাহলে ফোরকাস্টিং একটা দুর্দান্ত জায়গা। দু একটা কোম্পানির নাম যদি বলি, বিকে সিকিউরিটি, এরা কিন্তু এদের দেখেছে এবং এরা বলছে 40% পোটেনশিয়াল আপসাইড জাম্প করার সম্ভাবনা রয়েছে আগামী 12 মাসের মধ্যে। বোঝা যাচ্ছে কোম্পানিটা কতখানি বাড়ার সম্ভাবনা নিয়ে রয়েছে। কোম্পানি কেন এই সম্ভাবনা হবে না? ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রচুর ভাবে করছে কোম্পানিটা। গ্রিনফিল্ড আইসক্রিম যে প্ল্যান্ট রয়েছে সেই প্ল্যান্টটার নাসিকে রয়েছে এরা, এখানেও কিন্তু প্রোডাকশন শুরু হয়ে গেছে। সেকেন্ড ওয়ান বেভারেজ ইউনিট, এখানে মাইসুরে একটা বেভারেজ ইউনিট এরা ইনস্টল করেছে, সেখানে কাজ চলছে। লখনৌতে কাজ চলছে, গুয়াহাটিতে একটা ইনস্টল করেছে, সেখানে কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও একটা বার্টি ফার্মা বলে, কমপ্লিটেড বার্টি ফার্মা ওদের যে জায়গা, সেখানে একটা প্ল্যান্ট তৈরি করেছে এবং স্পোর্টস শুও সেখানে তৈরি করা হচ্ছে। এইগুলো সবই কিন্তু আলটিমেটলি প্রচুর সুবিধা দেবে। আর আমি তো আগেই বলেছি নতুন ভার্টিক্যালে ওরা আইসক্রিমকে নিয়ে এসছে, বেভারেজকে নিয়ে এসছে, ওটিসি এবং ফার্মা জায়গাতেও কিন্তু এরা ঢুকেছে। সবকিছু বলার শেষে বলার, এগুলো কিন্তু চোখ বন্ধ করে নেবার নয়, কম্পিটিশন রয়েছে, হার্ড কম্পিটিশনের মধ্য দিয়ে কোম্পানিগুলোকে যেতে হয়। সুতরাং এর সঙ্গেও কিন্তু কম্পিটিটর রয়ে গেছে। এদের বেশ কিছু কোম্পানি রয়েছে যেগুলো কিনা কিন্তু এদের একেবারে মুখোমুখি, যেরকম অ্যাকিউম ড্রাগ বলে একটা কোম্পানি রয়েছে, ম্যানকাইন্ড ফার্মা রয়েছে, সিমেগ্রা বলে একটা কোম্পানি রয়েছে, তিরুপতি বলে একটা রয়েছে, বা এসকেজি রয়েছে, হনেসা মানে যাকে হচ্ছে মামা আর্থ, এরাও রয়েছে। এই সব কোম্পানিগুলো কিন্তু এর কম্পিটিটর। ফলে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে এবং বেশ কিছু জায়গায় এরা কিন্তু কম্পিটিশনের মধ্য দিয়ে এগোতে হচ্ছে। এছাড়াও বেশ কিছু শিফট, যেরকম ডাবর কোম্পানি, মেরিকো কোম্পানি বা গোদরেজ, হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, জাইডাস বা পতঞ্জলি, এদের সঙ্গে এদের টাই আপ রয়েছে। এদের যদি কখনো কোনো রকম ভাবে নেগেটিভিটি আসে কোনো প্রোডাক্ট নিয়ে, তার একটা কিন্তু ইম্প্যাক্ট এই কোম্পানি পড়তে পারে। কোম্পানিটা কেমন লাগলো, কারোর কাছে তোমার আছে কিনা কমেন্ট বক্সে লিখে জানাবে। এরকম ধরনের কোনো কোম্পানি সম্পর্কে অ্যানালিসিস জানতে হলে অবশ্যই লিখবে। আজকে আমাদের শেষ হলো।